বিগত বছরগুলোর তুলনায় 2025 সালে এসে এসএসসি পরীক্ষার ফলাফল তুলনামূলক খারাপ হয়েছে, এটা বলা যায়। মানে সাধারণ মানুষের কথায় অথবা কিছু অসচেতন মানুষের কথায় হচ্ছে যে এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হয়েছে। এখন বিগত বছরে তারা মানুষ যে বিষয়ে বা যে কারণে ফলাফল খারাপ বলছেন সেটা হচ্ছে গড় যে পাশের হার, যেটাকে আমরা পার্সেন্টেজ বলে থাকি, সেই পার্সেন্টেজ এর তুলনায় বিগত বছরের তুলনায় এই 2025 সালে এসে খারাপ হয়েছে। সেটা কারণটা কি এবং কি করলে এই ফলাফলটা আসলে আরও ভালো করা যাবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো 2024 সালেও কিন্তু ফলাফলে বিপ্লব তৈরি হয়েছিল। এক কথায় যদি আমি একটা উত্তর দেই যে বিগত বছরগুলোতে শিক্ষাটাকে বেলুন ফুলিয়ে দেখানো হয়েছিল। আমরা যেমন বেলুন দেখি অনেক বড়, কিন্তু যখন বেলুনের ভিতরের হাওয়াটা বেরিয়ে যায় তখন কিন্তু বেলুন একদমই ছোট হয়ে যায়। তো সেটাই হচ্ছে কথা, বিগত বছরগুলোতে এই যে ফুলিয়ে বেলুন বানানো, সেই বেলুনের এবছর এসে এই বেলুনটাকে ফুটো করে দেওয়া হয়েছে, যার কারণে এবছর এটা ছোট হয়ে গিয়েছে। এখন বিগত অনেকবার আমি আমার যে ফেসবুক পেজ এবং আমার আইডিটাতে অনেকবার বলেছি, অনেক অনুরোধ করেছি, সাবেক যারা শিক্ষামন্ত্রী ছিলেন, আপা ছিলেন, ভাইয়া ছিলেন, তারা সকলেই সবার কাছে অনুরোধ করেছি যে বর্তমান জেনারেশনটা ধ্বংস হয়ে যাচ্ছে, তারা পড়ার টেবিলে বসছে না, তাদেরকে পড়ার টেবিলে বসানোর জন্য শিক্ষায় যে প্রধানত যে জায়গাটি খাতা মূল্যায়ন এবং পরীক্ষার কেন্দ্র, এই দুই জায়গাতে আরও বেশি আধুনিকায়ন করা উচিত এবং এই দুই জায়গাটা একদম ধ্বংস হয়ে গিয়েছে, এই দুই জায়গাটাকে আরও একেবারে ধ্বংস হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করা উচিত। তো সেখানে এবছর আমরা যেটা দেখেছি, বিগত বছরের সাথে যদি একটু তুলনা করি, সেটা হচ্ছে বিগত বছরে যেটা হতো কেন্দ্রে ঢিলে ঢালা ছিল। অনেক জায়গায় এরকম আমরা শুনেছি এবং এরকম দেখেছিও নিজে, যে যখন কোনো নেতার ছেলে মেয়ে বা আত্মীয়স্বজন পরীক্ষা দিত তখন সেই কেন্দ্রটা হয়ে যেত নিজের বাসার পড়ার টেবিলের মতো। এরকম আমি দেখেছি, আমার নিজের উপজেলায় এরকম ঘটেছে। আওয়ামী লীগের নেতাদের ছেলেমেয়েরা যখন পরীক্ষা দিত তখন কেন্দ্রে শিক্ষক থাকতেন শুধু ঘেটে দাঁড়িয়ে, ভিতরে কি হতো যাতে ম্যাজিস্ট্রেট এসে বা টিওন এসে দেখতে না পারে সেই জন্য। আর তার ভিতরে নেতারা এসে সাপ্লাই দিয়ে দিতেন উত্তর। অনেক শিক্ষকরাও এরকম করেছেন, আবার শিক্ষকদের ছেলেমেয়েরা পরীক্ষা দিলে তখন এই কাজগুলো করেছেন। কারণ হচ্ছে যখন আপনি অন্য কাউকে অনৈতিক সুবিধা, আপনি যখন অনৈতিক সুবিধা নেবেন তখন আপনার কাছেও কিন্তু অন্য একজন এই অনৈতিক সুবিধা দাবি করবে। সেই ঘটনাগুলো এই বিগত বছরে ঘটেছে এবং চোখে দেখে আসছে। তো এবছরে সেই অনৈতিক অন্যায় সুবিধাগুলো কম পেয়েছে, সে কারণেই এখানে কিছুটা ব্যাঘাত ঘটেছে, বেলুন কিছুটা হলেও কমেছে। এগুলো নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে বিগত বছরগুলোতে আমি দেখেছি আমার শিক্ষার্থীরা আমার কাছে টেস্ট পরীক্ষায় ইংরেজিতে তারা যেখানে 100-র মধ্যে 15-16 অথবা 20-25 পাচ্ছে, সেই একই শিক্ষার্থী বোর্ড পরীক্ষাতে গিয়ে দেখা যাচ্ছে সে এ গ্রেড পাচ্ছে, এ মাইনাস পাচ্ছে, একদম মিনিমাম রেজাল্ট তার ইংরেজিতে থাকছে বি গ্রেড। তো এখন যে শিক্ষার্থী আমার কাছে 15-20-25 পাচ্ছে, সে বোর্ড পরীক্ষাতে গিয়ে সেখানে সে এ গ্রেড এ মাইনাস পেয়ে যাচ্ছে। যখন রেজাল্ট পাচ্ছে তখন এসে বলছে, স্যার দেখেন আপনি কম মার্কস দিয়েছেন আর এখন আমরা বেশি মার্কস পেয়েছি। তখন আমার মুখ লুকানোর জায়গা থাকতো না। কোনো শিক্ষার্থী এসে আবার টিটকিরি করে দিত, কি স্যার দেখছেন ভালো রেজাল্ট করে নিয়ে আসছি। তো আবার আমি যখন ক্লাসে পড়ানোর সময় শিক্ষার্থীদের ভুল ধরতাম, এই যে আপনার বিভিন্ন পরীক্ষার খাতায় আপনাদেরকে যদি এখন কিছু দেখাই, দেখবেন যে তারা কি লিখছে। যখন ভুল ধরি তখন তারা ক্লাসেও বলে, বিরক্ত হয় আমার উপরে, আপনি এত ভুল ধরেন, এত ভুল কি বোর্ড পরীক্ষায় ধরে, এত ভুল কেন ধরেন? কারণ বর্তমান যুগের শিক্ষার্থীরা কিন্তু আগের মতো আমরা শিক্ষকদের যেরকম শ্রদ্ধায় ভয় পেতাম, এখনকার সময় শিক্ষার্থীরা শ্রদ্ধাও করে না, ভয়ও পায় না। শিক্ষকদের সাথে তারা যে কোনো ধরনের পাল্টা কথা
অথবা প্রটেস্ট করা তারা করতে পারে। যেমন এত ভুল ধরেন কেন, অনেক সময় খুব ওরাও খেপে যেত। তো তখন নিজেকে প্রশ্ন করতাম যে আসলে যে ভুলগুলো ধরছি, ওরা যে বলছে বোর্ড পরীক্ষায় ভুল ধরে না, সেটাই কি আসলে সত্য? কিন্তু যখন এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতাম, তখন দেখতাম আসলে সেটাই সত্য। এছাড়া এই যে ভুল না ধরা, যা লিখছে, অনেক শিক্ষার্থী এরকম বলতো যে স্যার আমি সৃজনশীল প্রশ্ন তুলে দিয়ে আসছি, তাতেও সে এ গ্রেড বি গ্রেড এ মাইনাস পেয়ে যেত। আবার কোনো কোনো শিক্ষার্থী গল্প কৌতুক করে দিয়ে আসতো। আমি আর একটা জায়গায় দেখেছি যে কী ধরনের মূল্যায়ন বিগত বছরে হতো। একটা জায়গায় বৃত্তি পরীক্ষার খাতা চেক করতে গিয়েছিলাম। আমি ছিলাম মাধ্যমিক লেভেলের ইংলিশের খাতা মূল্যায়নের দায়িত্বে, আরেকজন ছিলেন বাংলা, তিনি আমার পূর্ব পরিচিত, ঢাকায় বসে কাছাকাছি পরিচয় হয়েছিল। তিনি ঢাকা কলেজ থেকে অনার্স মাস্টার্স করেছিলেন বাংলায় এবং বর্তমানে মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। তো তিনি আমার পাশে বসেই খাতা চেক করছিলেন। তখন আমি দেখেছিলাম যে খাতা চেক করাটা আসলে কত আনন্দের এবং কত অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তিনি 3 থেকে 400 খাতা দেখেছিলেন আধা ঘন্টা থেকে 40 মিনিট বা তারও এরকম কাছাকাছি সময়, 1 ঘন্টা তার লাগেনি। তো পরবর্তীতে এটা নিয়ে কেউ কেউ ওখানে বসেই সমালোচনাও করেছিলেন, সে দ্রুত খাতা থেকে চলেও গেছে তারপরে অবশ্য। তো এই যে খাতা দেখা, তখন আমি ভেবেছিলাম যে এই শিক্ষক আমার শিক্ষার্থীরা যেটা বলেন যে আসলে বোর্ড পরীক্ষায় ভুল ধরেন না, এরকম শিক্ষকরা যখন খাতা চেক করেন তখন কিন্তু সেখানে একজন শিক্ষার্থীর সঠিক মূল্যায়ন হয় না। তো বিগত বছরগুলোতে যেটা হতো, শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন হতো না, বোর্ড থেকেও বলা হতো, অনেক সময় এরকম পত্রিকায় আসছে, অনেক শিক্ষককে হয়রানি করা হয়েছে, অনেক শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে, কেন তিনি কম মার্কস দিয়েছেন, কেন তিনি বেশি মার্কস দেননি। আবার কখনো কখনো শিক্ষার্থীদের বলা হতো যে কোথাও যদি কোনো শিক্ষার্থী আকার দিচ্ছে না, রসিকার দিচ্ছে না, প্রয়োজন আপনি আকার রসিকাটা দিয়ে নেবেন, তারপরেও সে তো লিখেছে, সে লেখার চেষ্টা করেছে, তার এই চেষ্টার মূল্যায়নটা করা হোক। তো এখন এবছর এসে সেই চেষ্টার মূল্যায়নটা করা হয়নি, এবছর এক্সাক্ট যেটা সে কাজটা করতে পেরেছে সেটাকেই তার মূল্যায়ন করা হয়েছে। মানুষ কর্মের ফল পায়। এখন আমি চেষ্টা করেছি, চেষ্টার ফল, আমি সাপোজ এখান থেকে বাজারে যাওয়ার চেষ্টা করেছি, আমি বাজার পর্যন্ত গিয়ে পৌঁছতে পারিনি, এখন মাছ দৌড়তে দৌড়তে আমার বাসায় চলে আসবে, তরকারি হাঁটতে হাঁটতে আমার বাসায় চলে আসবে, এটাই আসলে হওয়া কথা ছিল। বিগত বছরগুলোতে সেটাই হয়েছে, শিক্ষার্থীরা চেষ্টা করেছে, ফল তার ঘরে গিয়ে দৌড়তে দৌড়তে গিয়ে ঢুকে পড়েছে। কিন্তু এবছর শিক্ষার্থীরা চেষ্টা করেছে, তাতেই সেটাই আসলে তার মেধার প্রমাণ রাখে না। চেষ্টা করেছে তার মানে সেটাই তার মেধা তা নয়, তিনি এক্সাক্ট খাতায় কি করতে পেরেছেন সেটা মূল্যায়ন করা হয়েছে এবং সেটাই মূল্যায়ন করা উচিত। এছাড়া শিক্ষার্থীদের সমস্যার ক্ষেত্রে বা এই যে রেজাল্ট খারাপের ক্ষেত্রে আরেকটা অন্যতম, সেটা হচ্ছে ডিভাইস। বিগত বছরে করোনা আসছে বলে, যে কোনো কারণে, পলিটিক্যাল কারণে, এটাকে অনেকেই বলে থাকেন যে পলিটিক্যাল কারণে অপোজিশনের আন্দোলন সংগ্রাম বন্ধ করার জন্য এই করোনাকে উইপেন হিসেবে ব্যবহার করা হয়েছে। করোনা যখন ছিল না তখনও শিক্ষার্থীদের স্কুলগুলো বন্ধ করে শিক্ষার্থীদের হাতে এই অনলাইন ক্লাসের অজুহাতে প্রত্যেকটা শিক্ষার্থীকে অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়া হয়েছে। সে 6-এ পড়ছে, পঞ্চম শ্রেণীতে পড়ছে, প্রাইমারিতে পড়ছে, সে এখন খুব সহজেই অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করতে পারছে। কিভাবে মেরা পড়ে দ্যাটস ইট, ওরা ঘুরে বেড়ায়, ওরা এসএসসির আগের দিন যদি বাইরে যায় তাহলে কেমনে পাস করবে? জাস্ট লাইক সিম্পল কোয়েশ্চেন, পড়াশোনা না পড়লে তো তোমাকে খাতে এমনি এমনি মার্কস দিবে না, পাশের জন্য 19 পাইতে হয় অ্যাটলিস্ট। ওই 19ও যদি তুমি না নিতে পারো তাহলে আমার কিছু বলার নেই। আর মেয়েরা পারে, কারণ মেয়েরা পড়ে ভাই, মোট কথা পড়ে, জাস্ট মেয়ে ছেলে বলে কোনো কথা না, পড়লে পাস করবা, না পড়লে পাস করবা না। ছেলেরা পড়ে না ভাই, মেয়েরা পড়ে দ্যাটস ইট, ওরা ঘুরে বেড়ায়, ওরা এসএসসির আগের দিন যদি বাইরে যায় তাহলে কেমনে পাস করবে? জাস্ট লাইক সিম্পল। মেয়েরা রেজাল্টের দিক থেকে এগিয়ে রয়েছে। তো একজন মেয়ে সেটাই বলেছে যে ছেলেরা কেন পিছিয়ে, বলছে ছেলেরা বাইরে বাইরে টটো করে ঘুরে, পড়াশোনা করে না, সেই জন্যই তারা রেজাল্ট খারাপ করে, আর মেয়েরা হচ্ছে পড়াশোনা করছে। তারপরেও এখন বর্তমানে তুলনামূলকভাবেও এখন অনেক মেয়েরাই অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করার কারণে দেখা গিয়েছে যে মেয়েরা কিন্তু বকে গিয়েছে, পড়াশোনার অবনতি হয়েছে। সুতরাং আরেকজন অভিভাবক বলেছিলেন যে তার মেয়েকে তিনি মোবাইল দিতে চেয়েছেন, মেয়ে মোবাইল নেয়নি। তো এই কাজটি তিনি হয়তো অভিভাবকের ভুল ছিল, মেয়েটা সঠিক কাজ করেছে। একজন শিক্ষার্থী ইন্টারমিডিয়েট পাস করার আগে পর্যন্ত তাকে এত আধুনিকরণ করার প্রয়োজন নেই। হ্যাঁ, ওয়েস্টার্ন কান্ট্রির সাথে মিলেলে হবে না। সেই দেশের শিক্ষার্থীরা সকালে ঘুম থেকে উঠে নিজের নাস্তা নিজে রেডি করে তারপরে সে স্কুলে যায় এবং তাকে কারো বলতে হয় না কখন পড়তে বসতে হবে, কখন স্কুলে যেতে হবে। তাদের ব্লাড হচ্ছে অন্যরকম, আমরা হচ্ছি সংকর জাতের আমাদের ব্লাড। সুতরাং আমাদের মধ্যে অনেক সমস্যা রয়েছে। এই সমস্যার পরিবেশে একটা সন্তান যখন বড় হয়, তাকে যদি আপনি ওয়েস্টার্ন কান্ট্রির মতো আগে থেকেই মডার্ন করতে চান, আল্ট্রা মডার্ন করতে চান,
তাহলে সে এমন আল্ট্রা মডার্ন হবে যে ধ্বংস হয়ে যাবে। সুতরাং একজন শিক্ষার্থীকে কখনোই ইন্টারমিডিয়েট পাস করার আগে পর্যন্ত তাকে অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়ার কোনো প্রয়োজন নেই। অ্যান্ড্রয়েড মোবাইল যদি তার ব্যবহার করার কোনো প্রয়োজন হয়, বাবা মায়ের থাকবে, সেটা সে ব্যবহার করবে, বাট তার কাছ থেকে সবসময় আলাদা করে নিয়ে রাখতে হবে। এই অ্যান্ড্রয়েড মোবাইলটাই কিন্তু বর্তমান জেনারেশনটাকে আমরা বলি অনেক আল্ট্রা মডার্ন হয়েছে। আমার ছেলে, অনেকে বলে থাকেন গর্বের সাথে, আমার ছেলে এই কাজগুলো করতে পারে, এই কাজগুলো করতে পারে, কিন্তু বিনিময়ে ছেলেটা গো টু ডগস ধ্বংস হয়ে গেছে, সেটা আসলে কেউ খেয়াল করেন না। আমার পাশেই একজন প্রতিবেশী রয়েছেন, তিনি মূর্খ মানুষ, হয়তো শ্রমিকের কাজ করেন, তিনি কিছুই বুঝেন না, কিন্তু সে বলেন আমাদের বাসায় কেউ রাত 2টা-3টার আগে ঘুমায় না, এবং ওয়াইফাই আছে, আমার বাসায় ছেলেরা আমাকে কী জন্য বের করে দেখায়, সারা পৃথিবীতে কী ঘটে তাও সব আমি বাসায় বসে আমাকে দেখায়। তো ছেলেদের যে অবস্থা আমার আঙ্গুলের মতো হচ্ছে, ওদের এক একজনের এই বাহু এবং পা এত শুকিয়ে গিয়েছে, কারণ রাত জাগলে এই সমস্যাগুলো হয়। দেখলে মনে হয় যে ছেলে একজনে বিয়েও করেছে, বয়স 20-22 বছর, 18 বছর, দেখলে মনে হবে যেন ওজন 20, 25 বা 30 কেজিও নেই। এই যে বাবা, সে বুঝতেছে না। সুতরাং অভিভাবকদের সচেতন হতে হবে। এখানে অভিভাবকরা অসচেতন, সেজন্য একজন অভিভাবক যে ঘটনাটি ঘটিয়েছেন দেখলাম, শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন, রেজাল্ট ভালো হয়নি বলে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে অভিভাবক যে কাণ্ডটি করে, হয়তোবা এই শিক্ষকের কাছে তার সন্তান প্রাইভেট পড়েছিল, এখন হয়তো তখন সে বলেছিল পাশ করে নিয়ে আসবো, কিছুটা ঘটনা ওখানে রয়েছে, কিন্তু শিক্ষক কখনোই একজন শিক্ষার্থীকে বোর্ড থেকে পাশ করে নিয়ে আসবে না। শিক্ষক তাকে পাশ করার পদ্ধতিটা দেখাবে, শিক্ষক তাকে পাশ করার যে ওয়ে সেটা শিখাবে, কীভাবে পাশ করতে হবে, কীভাবে ভালোভাবে লিখতে হবে, এই বিষয়গুলো শিক্ষক শিখাবেন। কিন্তু সেই জন্য একজন শিক্ষার্থীর অভিভাবক শিক্ষককে এইভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করবে, তাকে যেভাবে যে ঘটনাটি ঘটিয়েছে, এটা কিন্তু আসলে খুবই ন্যাক্কারজনক ছিল। তো এই যে শিক্ষকরা যে বর্তমানে অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, এবং তাদের যে সমাজে মর্যাদা নেই, সম্মান নেই, এটাই তার প্রমাণ। একজন শিক্ষার্থী কেন খারাপ। আবার কিছু কিছু শিক্ষার্থীকে আমরা দেখলাম যে আত্মহত্যা করেছে। আত্মহত্যা কেন করেছে? আসলে বারবার শিক্ষকরা যখন বলে পড়াশোনা করো, বোর্ড পরীক্ষা দিতে হবে, তখন খেয়াল থাকে না। আর এই রেজাল্ট হওয়ার পরে ইমোশন দেখায়, বাবা মা অনেক কাছে কান্না করে একটু দেখায়, রেজাল্ট খারাপ হয়েছে, কান্না করলাম। এটা আসলে যথেষ্ট নয়। তুমি যে কাজটি করেছো, তোমার ফল সেটাই আসছে। অ্যাজ ইউ সো সো ইউ রিপ। তুমি যেমন কর্ম তেমন ফল। পড়াশোনা করোনি, খারাপ করেছো, সুইসাইড করে এখানে কোনো লাভ নেই। যদি তোমার দেখা যাচ্ছে তুমি প্লাসের মতো পরীক্ষা দিয়েছো, ফেল করেছো, অবশ্যই সেটা তুমি প্রোটেস্ট করতে পারো, সেটা তুমি নিয়ে ওখানে চ্যালেঞ্জ করতে পারো। কিন্তু এখন আসল কাজ না করে এখানে এসে তুমি যদি নকল কাজে ব্যস্ত হয়ে যাও, নিজের জীবন শেষ করার জন্য ব্যস্ত হয়ে যাও, এটা তোমার বিষয়, কখনোই এর জন্য কেউ দায়বদ্ধ থাকবে না। সুতরাং আরও যা দেখেছি আমরা, যে এখন একই বই থেকে পড়াশোনা করছে, কোনো কোনো শিক্ষার্থী এ প্লাস পাচ্ছে, কেউ কেউ আবার পাশ করতেই পারছে না। এখানে সমস্যাটা কোথায়? সমস্যা পড়াশোনা না করা। কারণ একজন তো পড়াশোনা করে ভালো করছে, আর একজন করতে পারছে না। তো এই যে আমরা দেখলাম নরসিংদীর একটা স্কুলে 320 জন পরীক্ষা দিয়ে 320 জনেই এ প্লাস পেয়েছে। তো সেখানে তারা কীভাবে সম্ভব হলো? তাদের যদি সম্ভব হয়, অন্যরা কেন পাচ্ছে না? তাহলে বুঝতে হবে পড়াশোনায় ঘাটতি রয়েছে। শিক্ষার্থীরা এবং অনেক অভিভাবকরা এই বিষয়গুলো বুঝতে চান না, যে কোথায় সমস্যাগুলো রয়েছে। সন্তান সন্ধ্যার সময় পড়াশোনায় পড়ছে না, টাকা আর পিছনে ছুটতে ছুটতে বাবার জীবন শেষ, সংসারে কোনো খবর নেই, স্ত্রী কী করছে, সন্তান কী করছে, এগুলো খেয়াল রাখছেন না। সুতরাং যারা পরীক্ষায় ভালো করছে, অবশ্যই পড়াশোনা করে ভালো করছে। এই যে একজন শিক্ষার্থী চট্টগ্রামের, সে 1 নাম্বার পজিশন অর্জন করেছে সারা বাংলাদেশে, এবং সে দেখা যাচ্ছে কোনো সাবজেক্টে 100-তে 100 পেয়েছে, এবং সবগুলো সাবজেক্টেই সে 1-2 কম পেয়েছে। এই 1-2 মার্কসও সে পাওয়ার ডিজার্ভ করে। হয়তোবা শিক্ষক চিন্তা করেছেন একটু 10-এ 10 দিলে কেমন হয়, 9 দেই। এটা আসলে ঠিক হয়নি। যদি কেউ 10-এ 10 পায়, তাকে 10 দিতে হবে, এবং যদি কেউ 10-এ 0 পায়, তাকে 0ই দিতে হবে। যেরকম যে কাজ করবে সেরকম তাকে মূল্যায়ন করতে হবে, ইভ্যালুয়েট করতে হবে। তো এই যে শিক্ষার্থী, সে ভালো করেছে, এবং সে যেটা বলেছে, সে প্রচণ্ড পরিমাণে পড়াশোনা করেছে, শিক্ষকদের কথা শুনেছে। শিক্ষকদের কথা শুনতে হবে। শিক্ষকরা কখনোই একজন শিক্ষার্থীকে খারাপ হোক সেটা চান না। তো এখন এই যে ফলাফলে যে ধস নেমেছে, এটা থেকে উত্তরণের জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে, নাম্বার 1, সেটা হচ্ছে অভিভাবককে সচেতন হতে হবে, সন্তানকে পড়ার টেবিলে বসাতে হবে। দ্বিতীয়ত, এই মূল্যায়ন প্রক্রিয়াটা যেরকম হয়েছে আরও বেশি ভালো হওয়া উচিত। এখানেও আমি মনে করি আরও বেশি ভালো মূল্যায়ন করা যেত। এই যে খাতাগুলো যারা পাস করেছে, তাদের যদি আরও ভালোভাবে মূল্যায়ন করা হয়,
সেক্ষেত্রে দেখা যাবে আমার স্কুলে যে শিক্ষার্থীরা পাশ করেছে আমার কাছে টেস্টে তারা একদমই 20 মার্কস 100-র মধ্যে সেটাও পেতে পারেনি। তারপরেও এখানে সে বোর্ড পরীক্ষায় কোনোভাবে 30-40 পেয়ে আসছে। কিন্তু যেটা উচিত সেটা হচ্ছে এই শিক্ষার্থীদেরকে স্কুলের মূল্যায়ন প্রক্রিয়া থেকেই শুরু করে আরও আধুনিকরণ করা উচিত। আমরা স্কুলে অনেক শিক্ষকরা এরকম করে থাকে, চোখ বন্ধ করে আর একদিকে তাকিয়ে থেকে খাতায় টিক দিয়ে মার্কস দিয়ে দিচ্ছে, সেটা করা উচিত না। প্রত্যেকটি লাইন পড়ে পড়ে দেখা উচিত। এবং যেহেতু বোর্ড পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য এখানে পারিশ্রমিক দেওয়া হয়, সম্মানী দেওয়া হয়, সেজন্য প্রত্যেক শিক্ষককে আমি অনুরোধ করব আপনারা যখন খাতা মূল্যায়ন করবেন একেবারে প্রত্যেকটি লাইন দেখে দেখে, যদি কোথাও সে ভুল করে থাকে, গ্রামেটিক্যাল ভুল করে থাকে, স্পেলিং মিস্টেক থাকে, সেগুলোর জন্য অবশ্যই তাকে নেগেটিভ মার্কিং করতে হবে। কারণ ওটাও তো একটা মিস্টেক, ভুলের জন্য কখনোই সে তো মার্কস পেতে পারে না। তাছাড়া যখন এই যে স্কুলে অনেক সময় দেখি আমাদের স্কুলের শিক্ষার্থীরা নিয়মিত আসে না, বাসায় পড়াশোনা করে শুনি বলে, এটা আসলে ঠিক নয়। স্কুলে যদি নিয়মিত না আসে তখন পড়ার যে একটা টেন্ডেন্সি, পড়ার নিজের মধ্যে যে একটা তাগিদ আসা বা পড়ার প্রতি একটা মনোযোগ আসা, সেটা কিন্তু আসে না। সেজন্য অভিভাবককে বলবো, আপনাদের কাছে অনুরোধ থাকবে সন্তানকে নিয়মিত স্কুলে পাঠান। এবং সরকারের কাছে অনুরোধ থাকবে শিক্ষার্থীদের যে পড়া আদায়ের জন্য যে শিক্ষকদের একটা প্রেশার দেওয়ার যে একটা আগে সিস্টেম ছিল, সেই পদ্ধতিটা চালু করতে হবে। শিক্ষকরা কিন্তু নিয়মিত পড়াটা যে শিক্ষার্থীর কাছে ফিডব্যাক নেবেন সেটা কিন্তু নিতে পারেন না। এই আগে যেরকম শিক্ষকরা আমাদের কাছ থেকে পড়া আদায় করতেন, সেরকম আরও বেশি জোরালোভাবে পড়া আদায় করার সিস্টেম করতে হবে। শিক্ষকরা যাতে ক্লাসে গিয়ে না ঘুমান। অনেক শিক্ষক রয়েছেন ক্লাসে গিয়ে ঘুমিয়ে পড়েন। কেন ঘুমিয়ে পড়েন সেটার কারণ রয়েছে। শিক্ষকদের কাছ থেকে কিন্তু যে পড়া আদায়ের যে একটা তাদের ক্ষমতা ছিল সেটা কেড়ে নেওয়া হয়েছে, যার কারণে তারা এখন আর পড়া আদায় করতে পারেন না, যার ফলে তারা ক্লাসে গিয়ে ঘুমান। শিক্ষার্থীরা শিক্ষককে অনুসরণ করে না, শিক্ষকের কথাও শোনে না, শিক্ষককে তারা পাত্তাই দিচ্ছে না, মূল্যায়নই করছে না, ক্লাসে শিক্ষক আসছে না কি আসছে। সুতরাং সেই যুগে আবার ফিরে যেতে হবে, কঠিনভাবে পড়া আদায় করতে হবে। শিক্ষার্থীকে কখনোই এই পড়া আদায়ের ক্ষেত্রে কোনো সুযোগ দেওয়া যাবে না, কম্প্রোমাইজ করা যাবে না। পড়া পারেনি, তাকে যেভাবে হোক পড়াটা তার কাছ থেকে আদায় করতে হবে। শাস্তি দেওয়ার প্রয়োজন হলে শাস্তি দিতে হবে। সেই শাস্তি দেওয়ার যুগে আবার ফিরে যেতে হবে। শাস্তি বলতে সেরকম শাস্তি নয় যে শাস্তি দিতে গিয়ে একজন শিক্ষার্থী একদম স্কুল থেকে ঝরে পড়ে যাবে, অথবা একজন শিক্ষার্থী সে শারীরিকভাবে এত বেশি অ্যাসাল্ট হলো যে মরে গেল, সেরকম নয়। তাকে যতটুকু প্রেশার দিয়ে পড়া আদায় করা যায় সেই ধরনের সহনীয় পর্যায়ের প্রেশার অবশ্যই দিতে হবে। একদম হাল ছেড়ে দিলে চলবে না। তাছাড়া শিক্ষার্থীদের হাত থেকে এই অ্যান্ড্রয়েড মোবাইলগুলো কেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু এরা যেরকম ধ্বংস হয়ে গেছে আরও ধ্বংস হয়ে যাবে। অভিভাবকদের কাছে অনুরোধ থাকবে এই বিষয়গুলো খেয়াল করুন। যদি নাম্বার 1 খাতা মূল্যায়ন পদ্ধতিটা যেরকম হয়েছে আরও বেশি হয় কঠোরভাবে, তাহলে শিক্ষার্থীরা পড়ার টেবিলে বসবে। এবং এটা শুরু করতে হবে একদম স্কুলের যে পরীক্ষা হয়, শ্রেণী পরীক্ষা থেকে শুরু করে সব জায়গায়। যেমন আমি শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা যখন প্রতিদিনের পড়া আমি যখন ফিডব্যাক নেই, সেখানে যখন আমি ভুল ধরি, শিক্ষার্থীকে আমাকে যেরকম বলে এত ভুল কেন ধরেন, এই পদ্ধতিগুলো চালু করতে হবে। ভুল ধরতে হবে শিক্ষার্থীদের, ভুল না ধরলে সংশোধন হবে না। একদম স্কুলের পড়াশোনা থেকে শুরু করে বোর্ড পরীক্ষা পর্যন্ত সব জায়গায় আমাদেরকে এগুলো চালু করতে হবে। দ্বিতীয়ত অ্যান্ড্রয়েড মোবাইলগুলো কেড়ে নিতে হবে। তৃতীয়ত এই অভিভাবকদের সচেতন হতে হবে। তারপরে চতুর্থত নিয়মিত স্কুলে শিক্ষার্থীদেরকে পাঠাতে হবে। পঞ্চমত স্কুলের শিক্ষকরা যারা একটু পড়া আদায় করতে না পারার কারণে ঝিমিয়ে পড়েছেন, তাদেরকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। ক্লাসে গিয়ে ঘুমানো যাবে না, আরও বেশি সচল হতে হবে। শিক্ষার্থীদের কাছে পড়া, টিচিং লার্নিং উভয় কাজে আরও বেশি সক্রিয় হতে হবে। পড়াতে হবে সক্রিয়ভাবে, ফিডব্যাক নিতে হবে সক্রিয়ভাবে। তারপরে প্রধান শিক্ষকদের কাছে অনুরোধ থাকবে আপনারাও আরও বেশি ভালোভাবে মনিটরিং করুন। কারণ কোন শিক্ষক শ্রেণীকক্ষে গিয়ে চেয়ারে বসে বসে ঝিমাচ্ছেন, ঘুমাচ্ছেন, সেগুলো আপনাদেরকে দেখতে হবে। প্রশাসনিক কাজই হচ্ছে এগুলো। তাছাড়া আমাদের প্রতিনিয়ত স্কুলে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টটা ভালোভাবে চালু রাখতে হবে। তাহলেই এই শিক্ষার্থীরা পড়ার টেবিলে বসবে এবং ফলাফল আরও ভালো হবে বলে আমি মনে করি। এবং যে ঘটনাগুলো ঘটছে পড়াশোনার ক্ষেত্রে, ফলাফলের ক্ষেত্রে, আশা করছি এগুলো আরও বেশি উন্নত হবে। তবে যারা পাস করবে তারা যেন জেনে শুনে পাস করতে পারে, সেই জন্য খাতা মূল্যায়ন পদ্ধতিতে যেরকম কঠোর হয়েছে আরও বেশি আমি কঠোর চাই। তাহলেই শিক্ষার্থীরা, সবগুলো শিক্ষার্থীর রত্ন বের হবে, আগাছা বের হবে না। বিশ্ববিদ্যালয়ে গিয়ে কেউ ঝরে পড়বে না। যারা অ্যাডমিশন টেস্টে সবাই ভালো করবে। তো আশা করছি সকলে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং সকলে এগুলো অনুসরণ করার চেষ্টা করবেন। সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।